হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি একটি অন্য ধরনের ক্লাস। তোমাদের প্রত্যেক দিনই তোমাদের প্রায় মাধ্যমিকের ক্লাস বা তোমাদের ক্লাস 11-12-এর ক্লাস দিয়ে থাকি আমি, কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ক্লাসটা আছে জিকে ক্লাস 1, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার কিছু জিকে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে মোট 10টা জিকে আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন সরকারি চাকরির জন্য শুরু করছো তারা, আর যারা অবশ্যই ক্লাস 12 পাস কোর্সে পড়ছো কলেজে, তাদেরকে বলবো পাস কোর্সে পড়ার পাশাপাশি তোমরা একটু সরকারি চাকরির প্রস্তুতির জন্য প্রিপারেশন নাও। অন্তত সারাদিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা তোমরা এই পড়ার পেছনে একটু সময় নষ্ট করো। দেখো, এখন সরকারি চাকরি পরীক্ষা আগে বছরে 10টা হতো, ঠিক আছে, এখন হচ্ছে 4টে। তো সেই 4টের মধ্যে 4টেই তোমার টার্গেট থাকবে, এবং তুমি যদি অনেক আগে থেকে যদি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু তোমার ভুগতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো আমি এখন অনার্স পড়ে 22-23 বছর পরে গিয়ে, মানে 23-24 বছর বয়সে গিয়ে আমি শুরু করবো, তাহলে কিন্তু তোমার ভুগতে হবে। কারণ তোমার, আমার মতে, তোমার সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশান নেওয়া উচিত 18 বছর, অর্থাৎ এইচএস পাস করার পর থেকেই। তো প্রত্যেক যারা এবছর 11-এ পড়ছো বা 12-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার দেবে, তারাও দেখো, তাদেরকেও একটা ধারণা হবে, ঠিক আছে। তো ক্লাস মাধ্যমিকের স্টুডেন্টদের দেখতে হবে না, কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে, এটা তোমাদের জন্য ক্লাস নয়, ঠিক আছে। আর 11-12-এর ছেলেরা তোমরা একটুখানি এটাকে একটু শেয়ার করে দাও তোমাদের দাদা দিদি যারা আছেন, যারা ক্লাস 12 বছর পাস করে গিয়ে কলেজে ভর্তি হয়েছে, তারা যাতে এই ক্লাসটা একটু বুঝতে পারে। সেই সরকারি চাকরি পরীক্ষা কি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট কিন্তু পড়লে হয় না, এখানে প্রায় 15 থেকে 16টা সাবজেক্ট পড়তে হয়, পড়ে তবে কিন্তু এখানে সরকারি চাকরি পাওয়া যায়, এবং এর জন্য জিকে, ম্যাথ এবং রিজনিং মাস্ট লাগে, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটা। দেখো, জিকে ক্লাস তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের এমসিকিউ ছিল। এই এমসিকিউ করার অর্থ কিন্তু ভীষণ তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। ওএমআর শিট ফিল আপের পরীক্ষা, এই সরকারি চাকরি পরীক্ষাগুলো কিন্তু এই এমসিকিউ টাইপের থাকে, এবং ওএমআর শিটেই পরীক্ষা হয়। অনেক অনেক পরীক্ষা অনলাইনে আবার, যেসব এইখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো কিন্তু ওএমআর শিটেই পরীক্ষা। দেখো, প্রথম প্রশ্ন একটা খেলা সংক্রান্ত প্রশ্ন আছে, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? প্রশ্নটা করেছে যে খেলা সংক্রান্ত, এটা স্ট্যাটিক জিকে। তো রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো উত্তর হয়ে যাবে রাইডার কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত। দেখো, এই অপশানের সাথে এবার আমি একটু মিলিয়ে দেখি গলফ খেলার সাথে কোন কোন কাপ যুক্ত আছে। গলফ খেলার সঙ্গে আমরা লিখতে পারি কানাডা কাপ, ঠিক আছে, কানাডা কাপ। গলফ খেলার আর একটা ট্রফির নাম হলো নমুরা, নমুরা ট্রফি, ঠিক আছে, এবং আর একটা ট্রফির নাম হলো ওয়াকার কাপ, ঠিক আছে। দেখো, আমি কিন্তু তোমাদের একটা উত্তর থেকে আরও 3টে তোমরা ট্রফির নাম জানতে পারলে। তাহলে রাইডার কাপ যেমন গলফ খেলার সঙ্গে যুক্ত, তেমনি গলফ খেলার অন্যান্য ট্রফিগুলো কিন্তু কানাডা কাপ, নমুরা ট্রফি, ওয়াকার কাপ, ঠিক আছে। তো এই একটু, আর যারা এবছর ডাব্লিউবিবি ডিসেম্বর মাসে পরীক্ষা আছে, তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চাইছো, যারা প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয়? দেখো, দিবস সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন দিবস পরীক্ষায় পড়ে, এটাও স্ট্র্যাটেজিকের উপর। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয়? এর উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান এ, অপশান বি 7 জুন। অপশান বি 7 জুন, এটা হলো সঠিক উত্তর। ওকে, এবার দেখো 5 জুন আমরা কি জানি? 5 জুন জানি বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, 21 জুন কি? 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস, ঠিক আছে। আর 26 জুন হলো তোমার বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস, মাদক বিরোধী দিবস, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেখো, একটা অপশান থেকে আমরা আরও 4টে বিষয় জানলাম। তাহলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস যেমন 7 জুন, তেমনি 5 জুন কিসের জন্য? বিশ্ব পরিবেশ দিবস। বাকি অপশানগুলো উত্তর আমরা জেনে নিই। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, এবং 26 জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাই 3 নম্বর প্রশ্ন। দেখো, কাজরি কোন রাজ্যের নৃত্য? এখানে আমি অপশানগুলো দেইনি, কাজরি কোন রাজ্যের নৃত্য? এখানে কিন্তু কাজরি হলো কিন্তু উত্তরপ্রদেশের নৃত্য, উত্তরপ্রদেশের নৃত্য হলো কাজরি, ঠিক আছে। তো কাজরি থেকে আমরা জেনে নিই এই উত্তরপ্রদেশ, যেমন এই উত্তরপ্রদেশ আর কি কি নৃত্য আছে? থোড়া, উত্তরপ্রদেশের নৃত্য আছে থোড়া, আর উত্তরপ্রদেশে একটা নৃত্য আছে নোটাঙ্কি, ঠিক আছে।
এখানে অপশানটা আমি দিতে মনে নেই আমার, ঠিক আছে। তো কাজরি কোন রাজ্যের নৃত্য? উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশের আর দুটি নৃত্য হলো থোড়া এবং নোটাঙ্কি, যেগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ আসে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের নৃত্য। চলো এবার চলে যাই আমরা চতুর্থ প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। দেখো একটা জীবন বিজ্ঞান থেকে দিয়েছি, প্রোটিন জীবনবিজ্ঞান একটি ক্লাসে দেখো পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়, সায়েন্স থেকেও পড়ে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো সব মিলিয়ে একটা জিকে, স্ট্যাটিক জিকে, সব মিলিয়ে জিকে, ঠিক আছে। দেখো পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়, এখানে অপশান হয়ে যাবে বি এবং সি, অপশান ডি হবে উত্তর, বি সি, অর্থাৎ প্রোটিন ফ্যাট দুটোই কিন্তু পাকস্থলীতে হয়। আচ্ছা শর্করাতে আমরা যদি দেখি, শর্করাতে কিন্তু শর্করা মানে মুখবিভরে কিন্তু শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়, ঠিক আছে, তাহলে মুখবিভরে কিন্তু শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। আচ্ছা এবার দেখে নিই, আর তোমার ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্ত্রে এটা একটু তোমরা দেখে নাও, ক্ষুদ্রান্ত্রে কিন্তু শর্করা, প্রোটিন ও ফ্যাট মানে তিন জাতীয় খাদ্যেরই কিন্তু জাতীয় খাদ্যের পরিপাক হয়। বোঝা গেল কি বললাম, ঠিক আছে। তাহলে মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। আচ্ছা পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট জাতীয়, অর্থাৎ বি এবং সি, ডি অপশান উত্তর। পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়, ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় উভয় 3 প্রকারের খাদ্যের পরিপাক হয়, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, দ্বিমুখী, বহুমুখী না চক্রাকার? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু একমুখী, বাস্তুতন্ত্রে কিন্তু শক্তি প্রবাহ একমুখী। ওকে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায়? দেখ উত্তরাখণ্ড, কেরালা, কর্ণাটক, ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেরালা। সাইলেন্ট ভ্যালি যে আন্দোলন সেটা কিন্তু হয় কেরালায়। আচ্ছা এটা আমরা দেখে নিই, এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন এটা কত সালে হয়? 1973 সালে। 1973 সালে সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা হয়, ঠিক আছে। আচ্ছা এই 1973 সালে কিন্তু আর একটা আন্দোলন হয়, সেটা হলো চিপকো আন্দোলন। হ্যাঁ চিপকো আন্দোলন। কি আন্দোলন? না চিপকো আন্দোলন। কি বললাম? সাইলেন্ট ভ্যালি আন্দোলন যেমন 1973 সালে হয়, ঠিক তেমনি কিন্তু চিপকো আন্দোলন কিন্তু 1973 সালে হয়। আচ্ছা এবার যদি দেখি কর্ণাটকে কি আন্দোলন হয়েছিল, কর্ণাটকে কিন্তু আন্দোলন হয়েছিল আপিক্কো আন্দোলন। দেখো আপিক্কো আন্দোলন, কর্ণাটকে হয়েছিল আপিক্কো আন্দোলন, এটা হয়েছিল কিন্তু 1983 সালে। কত ইনফরমেশন দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 1983 সালে, ঠিক আছে। আপিক্কো আন্দোলন হয়েছিল কিন্তু 1983 সালে। ওকে। আচ্ছা আর এই যে চিপকো আন্দোলন, এই চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যে ব্যক্তি, যুক্ত ব্যক্তি হলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা, অনেক সময় পরীক্ষা আসে যে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তখন উত্তর হয়ে যাবে কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ওকে। এবার দেখো ফাও, FAO, ফাও এর সদর দপ্তর কোথায়? আচ্ছা ফাও এর পুরো নাম তোমরা একটু মনে রাখবে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন হলো ফাও এর পুরো কথা, ঠিক আছে। আচ্ছা ফাও এর সদর দপ্তর জেনেভা, প্যারিস, রোম, নিউ ইয়র্ক। কী হবে? উত্তর হবে কিন্তু রোম। আচ্ছা এই অপশান সি উত্তর, ঠিক আছে। আচ্ছা জেনেভাতে কিসের সদর দপ্তর আছে? ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে। আর আছে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা প্যারিসে কিসের আছে সদর দপ্তর? ইউনেস্কো। প্যারিসের সদর দপ্তর আছে, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, আর নিউ ইয়র্কের সদর দপ্তর ইউনিসেফ, ঠিক আছে। ভীষণ পরীক্ষা আসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। তাহলে ফাওয়ের সদর দপ্তর রোম। আচ্ছা জেনেভা কার সদর দপ্তর? ILO এবং হুর সদর দপ্তর। প্যারিস কার সদর দপ্তর? ইউনেস্কোর সদর দপ্তর। নিউ ইয়র্ক কার সদর দপ্তর? ইউনিসেফের সদর দপ্তর। স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করে দাও, একদম তোমাদের জিকে, তোমাদের চাকরি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে সেই ধরনের ভিডিও কিন্তু আমরা আজকে ক্লাস করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা চলো 8 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো এবার বিভিন্ন দেশের রাজধানী, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম কি? এখানে উত্তর হয়ে যাবে ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ, অপশন বি। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। তাহলে তেহরান কোন দেশের রাজধানী? ইরান। আমরা একটু জেনে নিই তেহরান কোন দেশের রাজধানী? ইরান। আচ্ছা বার্লিন কোন দেশের রাজধানী? জার্মানি। বার্লিন কোন দেশের রাজধানী? জার্মানি। আচ্ছা লিমা কোন দেশের রাজধানী? পেরু। তাহলে আমাকে শুধু উত্তরটুকু জানলে হবে না, আমার বাকি অপশানগুলোরও উত্তর জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ, আচ্ছা ইরানের রাজধানীর নাম তেহরান, জার্মানির রাজধানীর নাম বার্লিন,
পেরুর রাজধানীর নাম লিমা। বোঝা গেল? এবার দেখো বিভিন্ন চরিত্র স্রষ্টা, এগুলো পরীক্ষায় ভীষণ আসে। গোগল অর্জুন চরিত্রটির স্রষ্টাকে, গোগল অর্জুন চরিত্রটির স্রষ্টাকে। উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান ডি, সমরেশ বসু। অপশান বসু, সমরেশ বসু, অপশান ডি। আচ্ছা, বুদ্ধদেব গুহ কি চরিত্র সৃষ্টি করেছে? ঋজুদা। বুদ্ধদেব গুহ কোন চরিত্র সৃষ্টি করেছে? ঋজুদা। প্রেমেন্দ্র মিত্র আমরা সবাই জানি ঘনাদা। আর নিহার রঞ্জন গুপ্ত কিন্তু কিরিটি। পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, কিরিটি। তাহলে গোকুল অর্জুন চরিত্র সৃষ্টি করেছেন সমরেশ বসু। আচ্ছা, ঋজুদা চরিত্র সৃষ্টি করেছেন বুদ্ধদেব গুহ। ঘনাদা চরিত্র সৃষ্টি করেছেন প্রেমেন্দ্র মিত্র। কিরিটি চরিত্র সৃষ্টি করেছেন নিহার রঞ্জন গুপ্ত। ঠিক আছে, শেষ প্রশ্ন দেখো, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর হবে অপশান সি, রাইট অ্যান্সার 1998। ঠিক আছে, অমর্ত্য সেন কিন্তু 1998 সালে নোবেল পুরস্কার পান। তো এই ছিল 10টি তোমাদের এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। যারা নতুন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা একটুখানি এগুলোকে খেয়াল করো। এইভাবেই কিন্তু তোমাদের জিকে রেডি করতে হবে। ঠিক আছে, তো টপিক ওয়াইজ পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো। অবশ্যই নতুন একদম শুরু থেকে যারা জিকে চাকরি পরীক্ষার জন্য পড়ছো, আর আমি বারবার বলবো, কলেজে যারা পড়ছো অর্থাৎ যারা পাস কোর্সে পড়ছো তারা অহেতুক সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও। তোমরা সরকারি চাকরি পরীক্ষার জন্য দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় বার করো। আলাদা একজন টিচার তোমরা নাও, সেখানে তার কাছে টিউশন পড়ো। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, প্রত্যেকের কাছে শেয়ার করবে। তোমার যারা 11-12 ছাত্রছাত্রীরা দেখছো তারা তোমাদের দাদা দিদির কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, তারা যাতে এটি উপকৃত হয়। আর অনেকেই এখন WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেউ কলকাতা পুলিশের তোমাদের প্রিপারেশন নিচ্ছে, তো তাদের কাছে অবশ্যই এগুলোকে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, দেখো তোমার যে সামনে এখন সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। পরিশ্রমের কোনো বিকল্প হয় না, পরিশ্রম করবে, সাফল্য অবশ্যই আসবে। ঠিক আছে, সাফল্যের মাত্রা কিন্তু পরিশ্রম, কোনো শর্টকাট পদ্ধতি নয়। ওকে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।